আমি শাহেদ। আজকে প্রায় 2 বছর পর নিজের গ্রামের বাড়িতে ফিরছি। এই ঢাকা শহরে এসেছিলাম কাজ করতে। একটা দোকানে পুরো 2টা বছর কাজ করলাম। খুব একটা খারাপ রোজগার করিনি। যা রোজগার করেছি তাতে গ্রামের বাজারে একটা দোকান খুলতে পারবো। এই দোকানের টাকায় আমাদের বেশ চলে যাবে। বাড়িতে আর আছেই কয়জন? আমি, আমার দাদি, আমার একটা চাচাতো বোন ফারিন, আর আমার এক বন্ধু রাশেদ। রাশেদ ছোট থেকেই আমাদের বাসায় থাকতো। ওর দাদা নাকি আমার দাদার সাথে কাজ করত। তারপর থেকেই ওদের পরিবার আমাদের পরিবারের সাথেই থাকতো। একদিন অ্যাক্সিডেন্টে আমার বাবা মা আর রাশেদের বাবা মা সবাই একসাথে মারা যায়। তখন থেকেই দাদি আমাদের লালন পালন করেছে। আমি বেশি দূর পড়াশোনা করতে পারিনি। ভেবেছিলাম আমার চাচাতো বোন ফারিনকে ভালো করে পড়াশোনা করাবো, কিন্তু এই মেয়ে তো এত ভালো না। বাবা মা বেঁচে থাকতে যে ওর আমার বিয়ে ঠিক করেছিল, ও সেটা নিয়েই পড়ে আছে। যাই হোক, গ্রামে এসে রাস্তায় নামতেই দেখি ফারিন আর রাশেদ আমাকে নেওয়ার জন্য অপেক্ষা করছে। আমি নেমে ওদেরকে বললাম, কিরে, তোরা এখানে কি করছিস? আমি কি একা আমার বাড়ির রাস্তা চিনি না নাকি? আরে বন্ধু, তুই একা যাবি কেন? আমরা আছি না, দে দে তোর ব্যাগ দে। আচ্ছা ঠিক আছে, চল। দেখেছো রাশেদ ভাইয়া, কেউ তো আমাকে খেয়ালই করছে না। তোকে খেয়াল করার মতো বিশেষ কিছু আছে কি? 2টা বছর পর বাড়ি ফিরেছ, এখনো কি আমার সাথে একটু ভালোভাবে কথা বলা যায় না? ঠিক আছে মহারানী, চলুন বাড়ি যাই। এখন কিছু বললেই তো আবার দাদির কাছে নালিশ করে দেবেন যে শাহিদ ভাই এই করেছে, শাহিদ ভাই ওই বলেছে। তার কোনো দরকার নেই। আমি তোর সাথে গায়ে পড়ে ঝগড়া করতে চাই না। সবসময় তো তুমি আগে এসে আমার সাথে ঝগড়াটা লাগাও, তারপর আবার আমাকেই বলো, তাই না? চলো তো রাশেদ ভাই, এই খাটাস পেটার জন্য এখানে আসাই আমার ভুল হয়েছে। আল্লাহ, কি একটা ঝামেলায় আছি আমি। চল চল, সবাই বাড়ির দিকে চল এখন। তারপর আমি ওদেরকে নিয়ে বাড়িতে গেলাম। বাড়িতে যেতেই দেখা হলো আমার দাদির সাথে। দাদি আমাকে দেখে আমায় ঝাপটে ধরল। এই কুচকে যাওয়া চামড়ায় যে আমাদের জন্য ভালোবাসা অবিরাম। এই হাত দুটো দিয়ে কাজ করে আমাদেরকে আজ এত বড় করেছে। দাদি আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন আর আমাকে বললেন, ভাই আমার, এতদিন কই ছিলি তুই? এই বুড়ি দাদির কাছে আসতে এত দেরি কেন করলি তুই? তুই আসতে আসতে যদি আমি মরে যেতাম, তাহলে তো আমি তোকে শেষ দেখাটাও দেখতে পেতাম না রে ভাই। ধুর দাদি, কি যে বলো তুমি। তোমার হচ্ছে কই মাছের জান, এত সহজে তুমি মরবে না বুড়ি। যেদিন হুট করে মারা যাব তখন বুঝবি তুই। খালি আমাকে রেখে এদিক ওদিক ছুটে বেড়াস। এখন চোখের পানি মুছো আর আমার সাথে ঘরে চলো। কি রান্না করেছো আমার জন্য? তোর পাগলি হবু বউ কি আর আমাকে রান্নাঘরে যেতে দেয় রে? সে তো নিজেই রান্না বান্না করে। আজকে তুই আসবি বলে তোর পছন্দের মাছ আনিয়ে রান্না করেছে, আবার কত রকম ভর্তা করেছে। ঘরে চল আগে, খেতে বসলে তো দেখতেই পাবি। ধুর দাদি, কি বলো এগুলো? ও তো আমার বোন হয়। এই খবরদার, আমাকে বোন বলবে না তুমি। তোর খবরদার নিয়ে তুই বসে থাক, আমি গেলাম ভেতরে। দাদি, আমার লুঙ্গি আর গামছা দিয়ে যাও, আমি পুকুর পাড়ে যাচ্ছি। তারপর আমি চলে গেলাম পুকুর পাড়ে। একটু পরে দাদি এসে লুঙ্গি দিয়ে গেল। আমি গোসল করে রুমে গেলাম। খালি গায়ে আয়নার সামনে দাঁড়িয়ে আছি। ঠিক তখনই হঠাৎ ফারিন আমার রুমে ঢুকে গেল। এসেই আমার পিঠে একটা চিমটি কেটে হাসতে লাগলো। আমি ওকে বললাম, এই শয়তান মেয়ে, অনুমতি না নিয়ে আমার রুমে ঢুকেছিস কেন? হ্যাঁ, এদিকে আমি তোমার মনে ঢুকতে চাই, আর তুমি এখন আমাকে অনুমতি নিয়ে ঘরে আসতে বলছো? তো কি বলবো? আমার অনুমতি ছাড়া আমার রুমে আসবে না একদম। কেন আসবো না? 100 বার আসবো আমি। ফারিন, তোর এখনো বিয়ে হয়নি, আর তুই এভাবে আমার রুমে যখন তখন চলে আসলে ব্যাপারটা কেমন দেখায় না বলতো? তো আমি তো বলিনি আমাকে এভাবে রেখে দিতে। আমি তো কবেই বলেছি যে আমায় বিয়ে করে নাও। কি আশ্চর্য,
আমি তোকে বিয়ে করতে যাব কেন? ভুলে যেও না যে বড় মা আর বড় বাবা তোমার সাথে আমার বিয়ে ঠিক করেছিলেন। ওনারাই যখন নেই তাহলে ওনাদের ঠিক করা বিয়ে দিয়ে আর কি হবে? তুমি এভাবে বলতে পারলে আমাকে? না বললে তো তুই মানতে চাইছিস না, বোঝেও না বোঝার ভান করছিস। তাহলে আমার কি করণীয়? আমাকে বিয়ে করতে তোমার সমস্যা কোথায় শুনি? সমস্যা আছে, এত কথা বলতে চাচ্ছি না এখন। যা এখান থেকে। তোমাকে বেশি ভালোবাসি তো, তাই তুমি আমার মূল্যটা বুঝতে পারছো না। যখন আমাকে হারাবে তখন ঠিকই আমার মূল্য বুঝতে পারবে। হারিয়েই যা, কারণ আমি কখনো তোকে বিয়ে করতে রাজি হব না। আজকে আমায় এভাবে কান্না করিয়ে কাজটা ভালো করলে না তুমি। আমি তোকে কাঁদাতে চাইনি, তুই এমন কিছু কথা শোনার জন্যই এসেছিলি, তাই তোকে কাঁদতে হলো। বাহ দাদি, আমাকে সারা জীবন তোমাকে বর হিসেবে পাওয়ার স্বপ্ন দেখিয়ে আসলো, আর তুমি আজকে আমাকে এভাবে। চুপ কর, ভালো লাগছে না এসব। কি জন্য এখানে এসেছিস সেটা বল। খাওয়ার জন্য ডাকতে এসেছিলাম, তাড়াতাড়ি খেতে এসো। তুই যা, আমি আসছি। আমার কথা শুনে ফারিন চোখে পানি নিয়েই চলে গেল। আমি বুঝতে পারছি যে ফারিন আমাকে ভালোবাসে, কিন্তু কেন যেন আমি এই ভালোবাসাটা মেনে নিতেই পারছি না। হয়তো ফারিন সত্যি কথাই বলেছে, বেশি ভালোবাসা মানুষ সহ্য করতে পারে না। এসব ভাবা বন্ধ করে আমি খেতে গেলাম। গিয়ে দেখলাম ফারিন সেখানে নেই। আমি দাদিকে জিজ্ঞেস করলাম, দাদি, ফারিন কোথায় গেল? তুই নাকি ওকে কি বলেছিস, তাই রেগে কান্না করতে করতে বেরিয়ে গেল। কোথায় গেল? কোথায় আর যাবে, গেলে তো ওর বান্ধবী ঈশিতাদের বাসাতেই যাবে। ও আচ্ছা, ঠিক আছে। ফারিন খেয়েছে? তোর এমন ব্যবহারের পর কি ওর গলা দিয়ে খাবার নামার কথা? দাদি, আমি কি এমন বলেছি বলো তো? সেটা তো তুই ভালো জানবি, আমাকে জিজ্ঞেস করার কি আছে? এত কথা জানি না আমি। ফারিন আমাকে বিয়ে করতে চাই কেন বলো তো? কারণ ছোট থেকেই ও তোকে স্বামী হিসেবে মেনেছে। তাছাড়া তোর বাবা মাও তো তোর সাথে ফারিনের বিয়ে ঠিক করেছিল। তারা তো বেঁচে নেই দাদি, তাহলে তাদের কথা ধরে রেখে আমি শুধু শুধু আবার এমন একটা অনিশ্চিত জীবনে ওকে কেন ডেকে আনবো? আজকে তোর বাবা মা বেঁচে থাকলে এমন বলতে পারতি তুই? বাবা মা বেঁচে থাকলে তো আর আমার জীবনটা এমন অনিশ্চিত হতো না, তাই না? তাই তখন আমি অবশ্যই ফারিনকেই বিয়ে করতাম। শোন ভাই, আমি ভেবেছিলাম তোর কাছে তোর মরা বাবা মায়ের কথার অনেক মূল্য আছে, তাই ফারিনকে সারা জীবন বলে এসেছি যে সাহেব তোর বর হবে। তোর চিন্তাধারার যে এমন পরিণতি হবে তা আমি জানতাম আমি, তাহলে কখনো ফারিনের সামনে তোকে নিয়ে একটা কথাও বলতাম না। দাদি, তুমি আমাকে ভুল বুঝছো। আমি খুব ভালো একটা ছেলে দেখে ফারিনের বিয়ে দিয়ে দেব। সে কাজ তোকে করতে হবে না, এই কাজ আমার, আর আমার কাজ আমি করে নেব। দাদি, তুমিও আমার সাথে। থাম তুই, খেয়ে ঘুমা গিয়ে। আমি আর দাদির কথার উপর কথা বললাম না। দাদি বা ফারিন কেউই আমার কথা বুঝছে না। আসলে আমার তো এত টাকা পয়সা নেই, আমি তো সারা জীবন নুন ভাত খেয়েই জীবন পার করব। কিন্তু ফারিনের তো এই জীবনের প্রাপ্য নয়। ওর তো আরো ভালো আর আরো উন্নত জীবনযাপনের অধিকার আছে। ওকে কেন আমি আমার সাথে বেঁধে রাখবো? আমি এত কিছু চিন্তা করলেও দাদি আর ফারিন তো এগুলো চিন্তা করছে না। সেদিন সারা দিন পেরিয়ে গেল, রাত হয়ে গেল, তবুও আমি একটা বারের জন্য ফারিনকে দেখলাম না। পরের দিন সকালে উঠে দেখি ফারিন পুকুর পাড়ে বাসন মাজতেছে। হাত মুখ ধোয়ার জন্য আমিও পুকুর পাড়ে গেলাম। ভেবেছিলাম ফারিন আমার সাথে কথা বলবে, কিন্তু না, আমি ভুলছিলাম। ফারিন আমার সাথে একটা কথাও বলেনি। মেয়েটাকে হয়তো আমি বেশি কষ্ট দিয়ে ফেলেছি। এভাবে কেটে গেল 3 দিন। এখনো ফারিন আমার সাথে কথা বলছে না। এভাবে আমি অতিষ্ঠ হয়ে উঠেছি। তাই আমি নিজেই ফারিনকে বললাম, ফারিন, কি হয়েছে তোর?
একই বাড়িতে থেকে একই বাড়িতে খেয়ে আমার সাথে কথা কেন বলছিস না? ও মা, কোথায় কথা বলছি না? দরকার পড়লে তো কথা বলি, অযথা কথা বলার দরকার দেখি না তো আমি। তুই এভাবে কেন বলছিস আমাকে? তাহলে আর কিভাবে বলবো শুনি? তুই আমার সাথে ভালো করে কথাও বলিস না, আর আমার দিকে ঠিক করে তাকাস না। এসবের কারণ কি? তুই তো এমন ছিলি না। আমি যেমন ছিলাম তেমন তো তোমার পছন্দ হয়নি। আমাকে তোমার কাছে উটকো ঝামেলা মনে হতো। এখনই তো ঠিক আছে, বাড়ির কাজের মেয়ের মতো রান্না বান্না করি, বাড়ির কাজ করি, দরকার পড়লে কথা বলি না, হলে নাই। এমনই তো উচিত। আমি কি কখনো তোকে কাজের মেয়ের মতো খাটতে বলেছি? হ্যাঁ, সবসময় সব কথা বলতে হয় না। আজকে তোমার টাকা খাই পুরি বলে তুমি আমায় সেদিন এত কথা শোনাতে পেরেছিলে। আমার বাবা মা বেঁচে থাকলে তুমি কোনোদিনই আমার সাথে এমন ব্যবহার করতে পারতে না। তুই আর দাদি কেউই আমার কথা বুঝতে চাইছিস না। আমি তোদেরকে বোঝাতে ব্যর্থ। কি বুঝাবে তুমি? হ্যাঁ, কি আর বুঝাবে আমাকে? দেখ ফারিন, আমি চাই না তোকে সারা জীবন এমন কাজ করে এমন একটা সাদাসিধে জীবন পার করতে হোক। আমি চাই যে তুই ভালো একটা ঘরে রাজরানীর মতো থাক। আমি তো রাজরানী হতে চাইনি শাহেদ। আমি তো এই সাদাসিধে জীবন থেকে বের হতে চাই না। তাহলে কেন তুমি আমাকে দূরে সরিয়ে দিচ্ছ? তুই না চাইলেও আমি চাই। আমি চাই তোকে একটা ভালো আর উন্নত জীবন দিতে। সত্যি করে বলো তো, এটাই আসল কারণ কিনা? নাকি তুমি শহরে গিয়ে সেখানকার কোনো মেয়ের প্রেমে পড়ে আমাকে দূরে সরিয়ে দিতে চাচ্ছ? তুই কি পাগল হলি ফারিন? আমি শহরে গিয়েছিলাম আমাদের চারজনের জীবন মান উন্নত করতে, আর মেয়ে দেখতে নয়। তাহলে আমায় বিয়ে করতে তোমার সমস্যা কি? সমস্যা আছে। বেশ, তাহলে থাকুক সমস্যা। গেলাম আমি। রান্না বসাতে হবে আমায়। ফারিন দাঁড়া, শোন আমার কথা। ফারিন আর দাঁড়ালো না, ঠোঁট চেপে কান্না লুকিয়ে চলে গেল আমার সামনে থেকে। ফারিনের চোখের পানি দেখে আমার বুকটা হাহাকার করছে, তবুও কেন যেন আমি কিছু করতে পারছি না। পরের দিন দুপুরে গোসল করে বসেছিলাম, তবুও কেউ ভাত দিচ্ছে না দেখে আগে দাদির রুমে গেলাম, কিন্তু দাদিকে পেলাম না। তাই ফারিনের রুমের দিকে গেলাম। গিয়ে দেখি ফারিন গা থেকে ভেজা কাপড় খুলে অন্যদিকে ঘুরে ব্লাউজ পেটিকোট পরছে। এই দৃশ্য দেখে তো আমার চক্ষু চড়ক গাছ, তবু আমি এই মায়াবতীর দিক থেকে চোখ সরাতে পারছি না। এদিকে ফারিন ব্লাউজ পেটিকোট পরা শেষে শাড়িও পরে নিয়েছে। আল্লাহ, আমার ভেতর কেমন যেন করছে। তারপর আমি কোনো কথা না বলে বাইরে চলে আসি। সেদিন আর ভাত আমার গলা দিয়ে নামেনি। এসবের ভিড়ে কেটে গেল আরো 1 মাস। এখন আমি বাজারে একটা মুদির দোকান দিয়েছি। দোকান বেশ ভালোই চলছে। একদিন দাদি আমাকে বলল, শাহেদ, তোর সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ দাদি বলো, আমি আবার খেয়েই দোকানে যাব। আমি ফারিনের জন্য ছেলে দেখেছি। কি? কার জন্য? কার জন্য আবার কি? তোর জন্য বা রাশেদের জন্য তো আর কোনো ছেলে দেখবো না, তাই না? ফারিনের জন্য দেখেছি। না মানে তাই তো, আমার জন্য তো আর ছেলে দেখবে না। তা কোন ছেলেকে পছন্দ করলে তুমি? তোর পছন্দ হবে, সমস্যা নেই। তুই তো সবসময় চাইতি ফারিনকে ভালো একটা বড়লোক ঘরে বিয়ে দিতে, তাই আমি এই এলাকার চেয়ারম্যান আব্দুল মতিনের ছেলে রাসেলকে ফারিনের জন্য পছন্দ করেছি। কিন্তু দাদি, রাসেলের তো আর একবার বিয়ে হয়েছিল। তাতে কি হয়েছে? ওর প্রথম বউ তো কবেই চলে গেছে, আর চেয়ারম্যান সাহেব নিজে বলেছেন ফারিনের কথা। আমি আর মানা করব কেন? ও ভালোই তো। তা রাসেল রাজি হয়েছে তো? আর ফারিন রাজি হয়েছে? ফারিন রাজি হবে কিনা সেটা তোর দেখার বিষয় না। দেখো, ফারিন যেন ভালো থাকে, তাহলেই হবে। হ্যাঁ, ভালোই থাকবে। বলেই দাদি নিজের ঘরে চলে গেল। আমি আমার মতো খেয়ে বাজারে চলে গেলাম দোকান খুলতে। দোকানে অনেকেই বসেছিল। তখন রাসেলও আসলো। ছেলেটা বড্ড উচ্ছৃঙ্খল,
বয়স কম হলেও বিয়েটা অনেক আগেই করেছিল। তারপর মাদকে আসক্ত হওয়ার পরে বউ থাকেনি, 2 বছর ধরে একাই আছে। এখন নাকি ফারিন ওর বউ হবে। ভাবা যায়, এমন চাঁদের মতো মেয়ে কিনা শেষমেশ এমন সেকেন্ড হ্যান্ড জামাই পাবে। রাসেল আমার দোকানে এসে কিছু জিনিস কিনে চলে গেল। আমি ভেবেছিলাম যেহেতু ফারিনের সাথে ওর বিয়ের কথা হচ্ছে, তাহলে ও নিশ্চয়ই আমার সাথে কথা বলবে। কিন্তু এটা কোন ধরনের ভদ্রতা হলো? আমি কিছু না বলে বাসায় গেলাম। বাসায় যাওয়ার পরে দেখলাম যে ফারিন পুকুর পাড় থেকে শাক পাতা তুলছে। আমি গিয়ে ফারিনকে বললাম, ফারিন, তুই নাকি রাসেলকে বিয়ে করছিস? আমি কাকে বিয়ে করছি না করছি এটা দেখার দায়িত্ব তো তোমার না। তোমাকে তো আর বিয়ে করছি না, সেটাই অনেক। আমি কিছু জিজ্ঞেস করলি তোরা এমন রাগে গজগজ করিস কেন রে? তুমি এমন অদ্ভুত প্রশ্ন করো যে আমার এমন উত্তর ছাড়া আর কোনো উত্তরই মাথায় আসে না। আচ্ছা বল না, তুই কি রাসেলের সাথে বিয়ে করতে রাজি হয়েছিস? রাজি হব না কেন আবার? ভালো ছেলে, পরিবার বেশ সম্ভ্রান্ত। তুমি তো এমন টাকাওয়ালা ছেলের কাছেই আমায় বিয়ে দিতে চেয়েছিলে, তাই রাজি হয়ে গেলাম আমি। ও, তাহলে তো ভালোই। তা বিয়ের দিন তারিখ কিছু ঠিক হয়েছে? সেসব আমাকে না জিজ্ঞেস করে দাদিকে জিজ্ঞেস করো। আজাইরার সময় নষ্ট করতে আসছে এখন আমার সামনে। বলেই ফারিন চলে গেল। আমি মাথা নিচু করে বাসায় চলে আসলাম। কেন যেন বুকটা খালি খালি লাগছে, কিন্তু এই খালি লাগার কারণ আমি জানি না। এই ঘটনার 2 দিন পর আমি সকালে উঠে দাঁত ব্রাশ করছিলাম। তখন খেয়াল করলাম ফারিন আপন মনে নিজের কাজ করছে। মেয়েটা এত সুন্দর যে কি বলবো। ফারিন রান্না করছে আর ঘেমে একদম একাকার হয়ে গিয়েছে। রুটি বানাচ্ছে বসে বসে। এদিকে ওর চুলগুলো খোপা খুলে বেরিয়ে এসে ওর নাকে মুখে এসে পড়ছে। হাতে আটা লাগা ছিল, তাই চুলগুলো সরাতেও পারছে না। এটা দেখে আমি হেসে দিলাম আর তারপর মুখটা ধুয়ে এসে ওর কাছে গিয়ে বসলাম। আমি ফারিনকে জিজ্ঞেস করলাম, কিরে দাদি কোথায় আজকে? আজকে দাদির শরীর তেমন ভালো না, তাই শুয়ে আছে। ও ভালো তো। তা তো রাসেলের সাথে কথা হয়? তুমি এখান থেকে যাও তো শাহেদ ভাই। তোমার এসব নুন মাখানো কথা এখন আমার একদম সহ্য হচ্ছে না। এমনিতেই গরম, তার উপর চুলগুলো গেছে খুলে। এখন যদি তুমিও নুন মাখানো কথা শুরু করো তাহলে ব্যাপারটা আমার কাছে অসহ্য হয়ে উঠবে। তাই নাকি? আসছে রে আমার রাগী ওয়ালি। দেখো শাহেদ ভাইয়া, এবার কিন্তু বেশি বেশি। ফারিন আরো কিছু বলতো, কিন্তু আমার কাজ দেখে আর কিছু বলতে পারেনি। ফারিন হাত উঁচু করে আমাকে ধমকে ধমকে কথাগুলো বলছিল। এমন সময় আমি ফারিনের হাতটা নিচে নামিয়ে দিয়ে নিজের হাতে ওর গালে লেগে থাকা চুলগুলো কানের পিছনে গজে দিলাম। ফারিন তো আমার এই কাণ্ড দেখে লজ্জায় মাথা নিচু করে নিল। আমি ফারিনের থুতনিতে ধরে ওর মুখটা উঁচু করলাম। ফারিন এখনো নজর নিচু করেই রেখেছে। আমি বললাম, ফারিন আমার দিকে তাকা। তুমি যাও এখান থেকে, আমার কাজ আছে এখন। এখনই দাদি উঠে যাবে। আমাকে বিয়ে করার জন্য যেই মেয়ে এতদিন হেদিয়ে মরত, সেই মেয়ে নাকি এখনো আমার চোখের দিকেই তাকাতে পারে না? হ্যাঁ, এই যাও এখান থেকে। কিছু বলি না বলে বেশি পার পেয়ে গেছো তুমি। সরো এখান থেকে, সরো বলছি। ফারিন এক ঝটকায় আমার হাতটা ওর মুখ থেকে সরিয়ে কথাগুলো বলল। আমি বুঝতে পারছি যে ফারিন এই বিয়েতে রাজি না, কিন্তু এখন যে ফারিনের দূরে যাওয়াটা আমি মেনে নিতে পারছি না। কি করব আমি? আমি যে এই ফারিনকে ভালোবেসে ফেলেছি, এই কথা আমি ওর কাছে কিভাবে স্বীকার করব? আমি যদি দাদির কাছে আমার কথাগুলো বলি, তাহলে কি দাদি ফারিনের বিয়ে বন্ধ করে দিবে? হয়তো তাই। আচ্ছা, আমি আগে দাদির কাছে যাই। মনে মনে এসব ভেবে গেলাম দাদির রুমে। গিয়ে দেখি দাদি ঘুমাচ্ছে। দাদিকে ডেকে বললাম, দাদি, ফারিনের বিয়ে রাসেলের সাথে দিতে হবে না। আমি ঠিক করেছি যে ফারিনের বিয়ে আমি রাসেলের সাথেই দেব। আর একটা কথাও আমি শুনতে চাই না। সর এখান থেকে। সারা জীবন তোর অবহেলা পাওয়ার চেয়ে ওখানে বিয়ে হওয়া ঢের ভালো। আরে আমার
কথাটা তো শোনো তুমি। তোর কোনো কথাই আমি শুনতে চাই না শাহেদ। আমার শরীর ভালো না, যা এখান থেকে, আমায় ঘুমাতে দে। আমি আর কিছুই বলতে পারলাম না দাদিকে। 4 থেকে 5 দিন পর আমি জানতে পারলাম দাদি নাকি 2 দিনের মধ্যেই ফারিনকে বিয়ে দিয়ে দেবে। তাই জানতে পারার সঙ্গে সঙ্গে সেদিনই আমি ফারিনকে বললাম, ফারিন, তুই এই বিয়েটা করিস না প্লিজ। কেন করব না? তাহলে কি সারা জীবন কুমারী থাকবো নাকি আমি? আমি তোকে ছাড়া থাকতে পারবো না ফারিন, একটু আমার কথাটা বোঝার চেষ্টা কর। এই কথাটাই আমি অনেকবার তোমাকে বোঝানোর চেষ্টা করেছিলাম, তুমি বুঝেছিলে আমার কথা? আমি ভুল করেছি ফারিন, দাদি 2 দিনের মধ্যে তোর বিয়ে দিয়ে দেবে। আমার কি হবে রে ফারিন, একবার ভাব তুই। আমি আর ভাবতে ইচ্ছুক নয়, যাও এখান থেকে। ফারিনের কাছ থেকে এমন উত্তর শুনে আমি আরো ভেঙে পড়লাম। ঠিক করলাম ফারিনকে ছাড়া এখানে থাকার চেয়ে আমি চলে যাব শহরে। তাই পরের দিন রাশেদকে ডেকে দোকানের সব হিসাব নিকাশ বুঝিয়ে দিয়ে আমি ব্যাগ নিয়ে বাস স্টেশনে গেলাম। একটু পরেই সেখানে দাদি আর ফারিনও চলে আসলো। আমি ওদেরকে দেখে অবাক হয়ে গেলাম। এক নজর রাশেদের দিকে তাকালাম। রাশেদ, দাদি, ফারিন সবাই হাসছে। আমি দাদির দিকে তাকিয়েছিলাম। তাই দাদি বলল, কোথায় যাও শাহেদ ভাই? তোমার বউ নিয়ে যাবে না? আমার বউ মানে? কেন, এই ফারিন তোমার কি হয়? ওকে রেখেই চলে যাবে? ওকে তো ওই চেয়ারম্যানের ছেলে রাসেলের সাথে বিয়ে দিয়ে দিচ্ছ, তাহলে আবার আমার কাছে কেন এসেছো তোমরা? আসলে বন্ধু, এইটা তো তোমাকে ফাঁদে ফেলার জন্য আমাদের পরিকল্পনা ছিল, যাকে বলে ওই মাস্টার প্ল্যান আর কি। কি মানে কি এসবের? মানে তুই যে ফারিনকে এভাবে এড়িয়ে চলতি, সেটা আমাদের কারোরই নজর এড়ায়নি। তা তুই যা ভাবছিলি তা বাস্তবে করে দেখালাম, যাতে তুই বুঝতে পারিস যে বাস্তবে ফারিন তোর থেকে দূরে গেলে তুই থাকতে পারবি না। তার মানে রাসেলের সাথে ফারিনের বিয়ে ঠিক হয়নি? আরে গাধা, বিয়ে ঠিক হলে কি ফারিনের জন্য একটা শাড়িও কিনতাম না আমরা? এটুকু চাল ধরতে পারলি না তুই? তোমরা চুপ করো। আমি ফারিনকে ভালোবাসলেও ফারিন আর এখন আমাকে ভালোবাসে না। তাই তোমরা যত যাই বলো, আমি শহরে চলেই যাব। আশ্চর্য তো মানুষ তো। দাদি জিজ্ঞেস করো যে আমি কবে বলেছি আমি তাকে ভালোবাসি না, উল্টো সে আমাকে বলেছে যে সে আমাকে ভালোবাসে না। এই, তোকে আমি এই জীবনে কোনোদিন ভালোবাসার কথা বলেছি? বলেনি তো কি করেছো? শোনো দাদি, কালকে তোমার নাতি আমার রুমে এসে আমার হাত ধরে আমাকে বলেছে যে সে আমাকে ছাড়া থাকতে পারবে না। থাকতে পারবো না বলেছি, কিন্তু ভালোবাসি বলিনি আমি। তাই তো এখন আমাকে ভালোবাসি না বললে আমি বিয়ে করব না, ওই রাসেলকেই যে কোনো ভাবে বিয়ে করব, তাও তোমাকে বিয়ে করব না আমি। এই যা তো, তুই বিয়ে না করলে কি হবে আমার? হ্যাঁ, দাদি আমার জন্য তোর চেয়েও ভালো মেয়ে এনে দেবে, তাই না দাদি? কথা শেষ করে আশেপাশে তাকিয়ে দেখে দাদিও নেই, রাশেদও নেই। ওরা দুজন ক্ষেতের পাশের রাস্তা ধরে অনেকটুকু চলে গিয়েছে। এটা দেখে আমি আর ফারিন প্রথমে অবাক হলেও পরে দুজনেই হেসে দিলাম। তারপর ফারিন আমাকে জড়িয়ে ধরল। আমি বললাম, কিরে, এমন রাস্তার মধ্যে জড়িয়ে ধরলি কেন? মতলব কি তোর? মতলব তো অনেক কিছু, কিন্তু সবকিছুর আগেই আমায় ভালোবাসি বলো। এখন না, আগে বিয়েটা হোক, একদম বাসর ঘরে গিয়ে বলবো। বাসর রাতে আগে ভালোবাসি বলবো, তারপর চুমু খাবো, আদর করব, আরো কত কিছু। যা ফাজিল, ছাড়ো আমাকে, চলো বাসায় যেতে হবে। এরপর আমরা বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে সবাই মিলে বিয়ের একটা দিন স্থির করলাম। নির্ধারিত দিনে গ্রাম্যভাবেই আমাদের বিয়েটা হয়ে গেল। বাসর রাতে আমাকে আর ফারিনকে ঘরে ঢুকিয়ে দিয়ে গেল পাড়ার কিছু মেয়েরা। আমি ঘরে গিয়ে ফারিনের সামনে হাঁটু গেড়ে বসে বললাম, ফারিন, আই লাভ ইউ, আমি তোকে ভালোবাসি। আই লাভ ইউ টু, আমিও তোমাকে ভালোবাসি। বলতেই আমি ফারিনকে কোলে তুলে নিয়ে বিছানায় গেলাম।
তারপর ফারিনের কপালে একটা উষ্ণ চুমু খেলাম। মেয়েটা লজ্জায় মিলিয়ে গিয়েছে। আমি ওর মুখটা উঁচু করে ওর ঠোঁটে ঠোঁট বসিয়ে দিলাম। তারপর অনবরত ওর পুরো শরীরে চুমু খেতে লাগলাম। আস্তে আস্তে আমরা হারিয়ে গেলাম ভালোবাসার রাজ্যে।